আজকের এই যে সভা আগামী 21শে জুলাই ধর্মতলায় চলো শহীদ স্মরণে, তারই জন্য আজকের এই সভা। মঞ্চে উপস্থিত আছে আমাদের সন্তোষ সিং, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, আছে গিরিধারী, আছে চেয়ারম্যান অমিয়দা, আছে সদ্য অমিয়দা, আছে গৌর, আছে উত্তম নাগ, আছে আমাদের মোহন, আছে রাজ্য দরপুরের সব কাউন্সিলর বৃন্দরা রয়েছে, অন্যায় রয়েছে, কবিরবাবু আছে, তিয়াসা আছে, আর সব কাউন্সিলররা রয়েছে। সবাইকে এবং যারা তৃণমূল কংগ্রেস কর্মী যারা এসছেন প্রত্যেককে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আগামী 21শে জুলাই এই দিনটা আমাদের কাছে অত্যন্ত আবেগের দিন। 1993 সালে আমরা যখন যুব কংগ্রেস করতাম তখন আমরা আমাদের 13 জন সাথীকে আমরা সেদিনকে হারিয়েছিলাম। তাদেরই স্মরণে, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য প্রতি বছর 21শে জুলাই আমরা ধর্মতলায় যাই। 2011 সালে আমরা সত্যি এটা ব্রিগেডে করেছিলাম, কারণ 2011 সালে ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন 34 বছরে সিপিএম এর রাজত্বকে ধূলিসাৎ করে দিয়ে। আমরা জানতাম যে এত লোক হবে যে কলকাতা ছাড়া কলকাতায় জায়গা দেওয়া যাবে না, তাই সেদিন ব্রিগেড করেছিলাম। প্রত্যেক বছরই আমরা 21শে জুলাই যাই। আমরা এর পিছনে একটু ইতিহাস আছে। আজকে দেখছেন ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে সব ভোটার লিস্ট নিয়ে রিভিশন করছে, এই করছে, ভোটার লিস্ট কি আছে না আছে। এই দাবিটা প্রথম কে তুলেছে? ভোটারকে ঠিকমতো আইডেন্টিফাই করতে হবে এবং তাদের পরিচয়পত্র দিতে হবে। এই দাবি প্রথম ভারতবর্ষের বুকে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার কথা তো শোনেননি তখন। 21শে জুলাই তাই ডাক দিয়েছিলেন, মহাকর্ম অভিযানের ডাক দিয়েছিলেন। আমার আজও মনে আছে সেই দিন। তার আগের দিন রাত্রে দিদি আমাকে বললেন, তখন আমি একটা অ্যাম্বাসেডর চালাতাম, নিজেই গাড়ি চালাতাম, যে তুমি চলে এসো সকালবেলায় 11টার মধ্যে। বেলা 11টার সময় আমি হাজির হলাম। প্রবীর ঘোষাল আছেন সাংবাদিক, তিনিও ছিলেন। 12:45 নাগাদ আমরা বেরোলাম। আমি গাড়ি চালাচ্ছিলাম, দিদি বাঁদিকে ছিল, প্রবীরদা পিছনে ছিল। গাড়ি যখন মেয়র রোডের মুখে ঢুকলো, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। তখনই দেখলাম মেয়র রোডের ওখানে কাঁদানো গ্যাস ছুটছে, গুলি চলছে, এবং আমাদের গাড়ির সামনেই একজন পড়ে রয়েছে গুলিবিদ্ধ হয়ে। দিদি আমাকে এবং গৌতম বাসু ছিল, গৌতম বাসু দুজনকে বলল যে তোমরা দেখো কে কে উন্ডেড হয়ে পড়ে রয়েছে, তাদেরকে পিজি হসপিটাল না নিয়ে যাও। আর দিদি একটা মোটরসাইকেল করে চলে গেল ধর্মতলায়। ধর্মতলায় গেল যখন, তখন জ্যোতিবাবুর আদেশে কলকাতার পুলিশ দিদির মাথায় ডান্ডা মারলো, জখম করলো। আর সারা কলকাতা শহর সেন ধর্মতলার চারিদিকে মেয়র রোড পর্যন্ত রক্তে 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 রক্ত ভাসছে। আমি অন্তত 20 থেকে 25 জনকে সেদিনকে উন্ডেড অবস্থায় পিজি হসপিটালে নিয়ে গেছিলাম। এই যতজন উন্ডেড হয়েছিল তার মধ্যে 13 জন মারা গেছে। আর আমার গাড়ির পিছনটা শুধু রক্তে ভেসেছিল। এত বড় তখন উন্ডেডদের নিয়ে গেছে। সিপিএম যে গণতন্ত্রের কথা বলে, এটা একটা গণতন্ত্রের নমুনা ওরা রেখে গেছিল। মানুষের রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কথা বলা,
প্রতিবাদ করার ভাষাকে যাতে বন্ধ করা যায়, জ্যোতি বসু ট্রিগার হ্যাপি পুলিশ সেদিনকে দেখিয়ে দিয়েছিল। সারা ভারতবর্ষ দেখেছিল সেদিন কিভাবে সিপিএম গণতন্ত্রকে হত্যা করেছে। আজকে তারই জন্য তাদেরই স্মরণে যারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যারা আন্দোলনে এসেছিল, যারা সেদিনকে নিহত হয়েছেন সিপিএম এর পুলিশের হাতে, সেই শহীদদের স্মরণ করার জন্য তো আবার আমরা যাব। এই আমাদের আবেগ, এই আবেগকে কেউ বন্ধ করতে পারবে না। জ্যোতিবাবুও চেষ্টা করেছিল, পারেনি কখনো। বুদ্ধবাবুও চেষ্টা করেছিল, পারেনি কখনো। যখন বন্যার জলের উচ্ছ্বাস আসে না, তখন বন্যা বয়ে যায়, জল বয়ে যায়। কেউ যদি বলে বন্যা তুমি একটু থেমে যাও 2 ঘন্টা, আমি নদীটা পার হয়ে চলে যাই, বন্যার জল থামে না। তিনি মানুষের উচ্ছ্বাস কেউ কখনো আটকাতে পারবেন না, মানুষের আবেগ কেউ কখনো। যত আমাদের আটকাবে তত আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে রয়েছে সেই রক্ত, যে রক্ত দিয়ে আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়েছি। আজও লড়াইয়ের জায়গা থেকে কিন্তু আমরা 1 ইঞ্চি সরে আসিনি, লড়বো আমরা। সেই আবেগকে রাখার জন্য, সেই শহীদদের স্মৃতি রক্ষার জন্য যদি 13 মাসও জেলে খাটতে হয় তবু জেল খাটব, কিন্তু আবেগকে আমরা বন্ধ করতে পারবো না। আবেগকে বন্ধ করা যায় না। আমি অনেক 44 বছরে আমি অনেক প্র্যাকটিস করেছি। 44 বছরে আমি অনেক জজ দেখেছি। বলতো, আমরা তখন জুনিয়র ছিলাম, বলতো এমন কোনো আবদার করবেন না, এমন কোনো প্রেয়ার করবেন না যে প্রেয়ারে আমি আদেশ দিল সে আদেশকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি না, সেরকম কোনো প্রেয়ার করবেন না। দিন পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, জ্ঞান যার যার মতো হয়েছে, যে যার মতো করছে। কিন্তু সেদিনের মানুষগুলো কিন্তু ঠিক কথাই বলতো যে এমন কিছু আদেশ দেবেন না যে আদেশকে ইমপ্লিমেন্ট কোর্ট করতে পারে। আমরা যাব, সবাই আসবেন সেদিনকে, যাব, আমরা শহীদ তর্পণ করব। আর সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী দিনের বার্তা আপনাদের সবাইকার কাছে পৌঁছে দেবে, পশ্চিমবাংলার মানুষের কাছে। সেই বার্তা নিয়ে আমরা 2026-এর নির্বাচনের জন্য এগিয়ে যাব এক এক করে। এই তো আমাদের রাস্তা, আমরা যাব। আজ সারা ভারতবর্ষে অনেক অনেক কিছু পাল্টে গেছে। যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিংয়ে বলেছিলেন, আমি ভারতবর্ষের পাহারাদার, আপনারা নিশ্চিন্তে থাকুন। সেই পাহারাদারকে বিশ্বাস করে এপ্রিল মাসে পেহেলগামে এমন তিনি পাহারা দিতেন যে টেররিস্টরা হাঁটতে 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 এলো, 26 জনকে গুলি করে মেরে দিয়ে হাঁটতে 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 চলে গেলেন। পাহারাদাররা আর বুঝতেই পারবেন কেমন পাহারাদাররা। আপনার বিএসএফ, আপনার সিআইএসএফ, তারা কেউ কোথাও ছিল না, তারা কেউ আটকাতেও পারল না। আপনি কি প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর হাতে কন্ট্রোল থাকে না কিছু? আপনি কি প্রধানমন্ত্রী যে আপনি খবরই রাখেন না বর্ডার এরিয়াতে সিআইএসএফ, বিএসএফ, মিলিটারি কি করছে তার খবরই রাখেন না? আগে আপনি ভারতবর্ষের মানুষের কাছে দোষ স্বীকার করুন, হাত জোর করে, যে হ্যাঁ আমারই ভুলে, আমার জন্য 26 জন লোক মারা গেছে, আমি ওদের আটকাতে পারিনি, ওরা মেরে দিয়ে চলে গেছে, আমি আজও তাদের ধরতে পারিনি। স্বীকার করুন আপনি আগে, তারপর তো অন্য কথাতে আসুন। কি করে এলো টেররিস্ট? কি করে এলো তারা হাঁটতে হাঁটতে চলে এলো? হতে পারে কখনো 4টে গুন্ডা আপনার বাড়িতে ঢুকে যাবে, গুলি করে মেরে দিয়ে চলে যাবে, আপনি দরজা খোলা রাখবে,
আর আপনি তো কিছু দরজা বন্ধ করবেন না, আটকাবেন না। এটা হতে পারে কখনো অবাস্তব কথাবার্তা? দোষ স্বীকার করুন নিজে। এর জন্যই তো আলোচনা চেয়েছিলাম পার্লামেন্টে, স্পেশাল সেশন চেয়েছিলাম, করেননি। উনি সবাইকে ডাকলেন, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের ডাকলেন, বিরোধী দল থেকে আরম্ভ করে কি করা উচিত। চিফ মিনিস্টারদের সঙ্গে বসলেন, বিরোধী দলের চিফ মিনিস্টারদের সঙ্গে বসলেন। সবাই তার একটাই কথা, আপনি স্টেপ নিন, আমরা আপনার সঙ্গে আছি, পাকিস্তানের বিরুদ্ধে লড়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। ভারতবর্ষের 140 কোটি মানুষ ওনার সঙ্গে ছিলেন সেদিন, লড়ে যান। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ তো শুরু হলো। যে কথা আমরা যে ভাবে নিউজ পাচ্ছি যে ভারতবর্ষ পাকিস্তানের দিকে, পাকিস্তান কোনটাটা হচ্ছে, পাকিস্তান কোনটাটা হচ্ছে, আমরাও শুধু ভাবতে আরম্ভ করলাম যে ঠিক আছে, এইবার তো পাক অধিকৃত জমি আমরা কেড়ে নিয়ে আসতে পারবো। আমরা তখন সেই মুডে ছিলাম, আমরা তখন সবাই বলছে এই না, মার বেটাকে মার, আরো মার। এই তো ছিল ভারতবর্ষের 140 কোটি মানুষের কণ্ঠস্বর। আর আপনি কি করলেন মোদীজি? 85 রান যখন হয়ে গেছে, সেঞ্চুরির দোরগোড়ায়, আপনি বললেন ডিক্লেয়ার, আমি আর খেলবো না বলে প্যাভিলিয়নে চলে গেলেন। ভাবুন আপনি, কেউ করে 85 রানে কেউ ডিক্লেয়ার করে ইনিংস? হ্যাঁ, সেঞ্চুরি হতে যাচ্ছে, তুমি ওপরে 85 রান তুমি ডিক্লেয়ার করে দেবেন কেন? কেন ডিক্লেয়ার করে? যখন যুদ্ধ যখন প্রায় হাতের মুঠোয় চলে এসছে পাকিস্তান, কারণ আপনার কম্পালশন ছিল। আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আপনার কম্পালশন ছিল। ডোনাল্ড ট্রাম্প আপনাকে চমকালো আর আপনি যুদ্ধ ডিক্লেয়ার করে দিয়ে চলে গেলেন, সিজ ফায়ার করলেন। ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করলো যে আমার কথাতে ভারত এবং পাকিস্তান দুজনে মিলে যুদ্ধ থেকে বিরতি নিয়েছে। আর আপনি কি করলেন? তার 2-3 ঘন্টা পরে কখনো ফরেন সেক্রেটারিকে দিয়ে, কখনো একে দিয়ে ওকে দিয়ে বললেন না, ডোনাল্ড ট্রাম্পের কথাই বলিনি, আমি পাকিস্তান আমাদের কাছে অনুরোধ করেছিল তাই আমরা বন্ধ করেছি। এটাই যদি শক্তি হয় মোদিজি, এটাই যদি শক্তি হয়, তাহলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বললেন না কেন ডোনাল্ড ট্রাম্প আপনি ভুল বলছেন, আপনি আমাদের কোনো ইনস্ট্রাকশন দেননি, আমরা ভারত পাকিস্তান দুজনে মিলে বলে করেছি। আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্পকে আপনি সবচেয়ে বেশি ভয় করেন। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এইভাবে কখনো মাথা ঘাটায়নি। ইন্দিরা গান্ধীও বলেছিল তখন আমেরিকার প্রেসিডেন্টের কাছে, ভারতবর্ষ ঠিক করবে, ভারতবর্ষ কি করবে, আমেরিকা আমি যেতে পারবো না, হবে না। আর আপনি ঠিক উল্টো পথে হাঁটলেন, আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নিচু করলেন। আসলে কি জানেন মোদিজি, আপনার ডোনাল্ড ট্রাম্পের সামনে আপনার হাইটটা হয়ে যায় 4 ফুট 6 ইঞ্চি আর ছাতিটা হয়ে যায় 36 ইঞ্চি। এই হচ্ছে আপনার অবস্থা। ডোনাল্ড ট্রাম্পকে দেখলে আপনি এতটাই ভয় করেন। 11 বছর হয়ে গেল, 11 বছর ধরে আপনি এদিক ওদিক সব দিক গেলেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি বিদেশে গিয়ে বিদেশে নাম কিনলেন, বিদেশে গেলেন, কি বললেন? বিদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করার জন্য। আর আপনার এমনই দুরবস্থা, বিদেশের সঙ্গে কখনো ভালো করতে পারলেন না, বিদেশে যাওয়ার মতো মুখ আপনি রাখলেন না। তাই জন্য কি করলেন? বিদেশে তখন এমপিদের পাঠালেন, বিরোধী দলের এমপি সূত্র, যাতে বিরোধী দলের এমপিরা যে বলে যে না না আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক করেছে। আপনাকে কেউ বিশ্বাস করতে আরম্ভ করলো না। বিরোধী দল তারা ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য তারা বলল যে না আমরা দেশ আমাদের ঠিক করেছে। আসলে আপনি বাজারে না, বিশ্বের বাজারে সেলেবেল না, বিশ্বের বাজারেও আপনি সেলেবেল না। আপনি এতদিন যা যা করেছেন, যা নাটক করেছেন, কেউ আপনাকে ঠিক করতে পারলেন না। আপনি সব জায়গায় শূন্য নিয়ে চলে আসছেন, সব শূন্য 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 শূন্য, আপনার দ্বারা আর কিছু হবে না। গতকাল এলেন, এসে কি করলেন? মা দুর্গা মা কালীর নাম বললেন,
আরে আপনি এত দেরিতে বললেন, এত দেরিতে বললেন। আর আমি যবে থেকে পার্লামেন্টে গেছি ততবার যতবার ওট নিয়েছি ততবার বলেছি ওম করলাং বদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং নির্বাং মুন্ডমালা বিভূষিতাং। আমি এই মন্ত্র যখন উচ্চারণ করেছি তারপর দিয়ে স্পিকারকে দিয়ে বলল মন্ত্র উচ্চারণ করা চলবে না, কালীর মন্ত্র উচ্চারণ করা চলবে না, শ্রীরাম বলা চলবে, কালীর মন্ত্র উচ্চারণ করা চলবে। আর আজকে আপনাকে আবার মা কালী মা দুর্গার নাম নিতে হচ্ছে। বলে মোদিজি দেরিতে হলেও বুঝেছেন কালীঘাটে এসে আপনাকে মাথা ঠেকাতে হবে, সেই জায়গায় কিন্তু আপনি বুঝেছেন যে কালীঘাটের নারী শক্তি হচ্ছে আসল শক্তি। সেই আসল শক্তির কাছে আপনাকে মাথা নিচু করতে হবে যদি আগামী দিনে টিকে থাকতে হয়, নাহলে আপনার শ্রীরামে হবে না, কারণ আপনি শ্রীরামকে বিজেপি শ্রীরাম করে দিয়েছেন। কালীঘাটে এসে মাথা আপনাকে ঠেকাতে হবে, নারী শক্তি। শুনে রাখুন মোদিজি, আপনার তো সেই রাজনৈতিক লড়াইয়ের ব্যাকগ্রাউন্ড নেই, নেই। আপনাকে বসিয়ে দিয়েছিল গুজরাটে, আপনি যে বসেছেন। আপনার ইতিহাসে কোথাও নেই যে আপনি কোন রাজনৈতিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী এগিয়ে এসছে, কোনো নেই, কিচ্ছু নেই আপনার। যে মহিলা রয়েছে ভারতবর্ষের একটাই নেতা বা একটাই নেত্রী এইরকম লড়াই 34 বছর ধরে করে গেছে সিপিএম এর সঙ্গে। যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল, যখন সিপিএম এখানে পশ্চিমবাংলায় ছিল, মোদিজি আপনি কেন? বিজেপির কোন নেতার হিম্মত হয়নি পশ্চিমবাংলার মধ্যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করবে, একটা নেতার নেই। 2011 আগে আপনাকে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলা কখনো দেখেনি। আপনাকে অমিত শাহকে, আপনার যত মন্ত্রী আছে তাদেরকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে আপনাকে দেখা যায়নি। গণতন্ত্র ফিরিয়ে দিল পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। যেই গণতন্ত্র ফিরিয়ে দিল সেই রাস্তায় ধরে আপনি পশ্চিমবাংলায় এখন আস্তে আস্তে আসুন, আসুন, খুব ভালো কথা, আসুন, শূন্য করে ছেড়ে দেবো আপনাদের, দেখে রাখুন। এখন মা কালী মা দুর্গা আবার যখন ফিরে যাবেন পার্লামেন্টে, আবার আপনি বলবেন জয় শ্রীরাম। আপনি কি ভাবেন বাঙালিরা অত বোকা? আপনি যা বলবেন বাঙালিরা তাই ভেবে নেবেন। আপনি একদিন এখানে সে নাটক করে বলে দিয়ে গেলেন, আর তারপরে যে আপনার রূপ পাল্টে যাবে। কোন কালী ভক্ত দুর্গা ভক্তকে সহ্য করবো না, তারা সনাতনী নয়। শুধু শ্রীরাম বললেই শুধু সনাতনী হয়, আর কালী ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, জগন্নাথ দেব ভক্ত, দুর্গা ভক্তরা তারা সনাতনী হিন্দু। কি হিন্দুত্ব জানেন আপনি? কতটুকু হিন্দুত্ব জানেন? আজও বলে যাই, এখনো মা কালী দুর্গার নাম নিয়েছেন। পশ্চিমবাংলায় এসে মঞ্চে দাঁড়িয়ে বলুন যে বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমি সবাইকে সমান সঙ্গে নিয়ে চলবো। যেদিন বলতে পারবেন যে ভারতবর্ষের বুকে যে আমি সমস্ত সম্প্রদায়ের মুখ মানুষকে বুকে জড়িয়ে দিয়ে চলবেন, তবে আপনি ভারতবর্ষের নেতা হবেন, নাহলে ভারতবর্ষের নেতা হওয়া আপনার পক্ষে সম্ভব। কি অন্যায় করেছে মুসলিমরা? তাদেরকে সব টার্গেট করতে হবে, সবসময় তারা টার্গেট হয়ে থাকবে। কি অন্যায় করেছে তারা? তারাই ভারতবর্ষের মানুষ। আমারও যে অধিকার কাছে আছে, একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের ভারতবর্ষের সম অধিকার রয়েছে, 1 ইঞ্চি কম অধিকার তার নেই। আপনি তাদেরকে ভাগ করে দেবেন, তাদেরকে বাদ দিয়ে দেবেন। বাংলায় কথা বলা চলবে না, বাংলায় কথা বলে অ্যারেস্ট করে নেবেন আপনি। আপনি বলছেন আপনি বাঙালি, বাঙালিকে ভালোবাসেন, বাঙালিকে সম্মান করেন। এই বাঙালিকে সম্মান করা, উড়িষ্যাতে যে বাঙালি বাংলায় কথা বললে 450 বাঙালিকে অ্যারেস্ট করে রেখেছে, কলকাতা হাইকোর্টে মামলা চলছে। আসামে 100 বাঙালিকে অ্যারেস্ট করে রয়েছে। কুচবিহারের একটি মেয়ে গৌহাটিতে বিয়ে হয়েছে, বলে তুমি বাংলাদেশি। ভাবুন দেখি, তুমি ঠিক করে দেবে, বিজেপি ঠিক করে দেবে,
ভারতবর্ষে কোনো আইন নেই, ফরেনার্স অ্যাক্ট নেই, ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্ট নেই, সিটিজেনশিপ অ্যাক্ট নেই। পুলিশ দিয়ে ঠিক করে হবে কোনটা বাংলাদেশি আর কোনটা বাংলাদেশি না, কোন আইন আছে? ভারতবর্ষের আইন ব্যবস্থাটাকে আপনি ভেঙে ফেলেছেন, যা মর্জি আপনি তাই করছেন। আজকের প্রশ্ন ডাল রুটি ভাত নয়, আজকের প্রশ্ন বিদ্যুৎ আছে কি বিদ্যুৎ নেই, আজকের প্রশ্ন রাস্তাঘাটে চলবা আছে কিনা, আজকের সবচেয়ে বড় প্রশ্ন ভারতবর্ষের গণতন্ত্র আছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সেই প্রশ্নের আজকে উত্তর দিতে হবে। যে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে এই গণতন্ত্র এসছে, আপনারা তো সেই সময় ব্রিটিশদের সাহায্য করেছেন, আপনারা তো সব নাথুরাম গডসেকে সাপোর্ট করেছিলেন, যিনি মহাত্মা গান্ধীকে মেরেছিলেন তাকে আপনারা সাপোর্ট করেছিলেন। আজকে আপনাদের বড় বড় কথা, আপনি তো সব পূর্বসূরীদের শুধু বদনাম করে যান। মোদিজি, আপনি যেদিন চলে যাবেন না, যে রাস্তা আপনি দেখিয়ে গেছেন পূর্বসূরীদের বদনাম করার, চিরকাল তো আপনি থাকবেন না। আগামী দিনে যারা আসবে তারাও আপনাকে ওইভাবে সমালোচনা করে যাবে, মনে রাখবেন। কথায় কথায় গালাগাল, কথায় কথায় পণ্ডিত জওয়াহরলাল নেহরুর নামে গালাগাল। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, সম্মান দিন। আপনি যদি সম্মান না দেন তাহলে আপনাকে সম্মান কে করবে? যখনই বিপদে পড়বেন তখনই পণ্ডিত জওয়াহরলাল নেহরুর নাম দেবেন, আর অন্য সময় পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে গালাগাল দেন। আমরা লজ্জা করে না? আপনার মৃত ব্যক্তিকে প্রতিদিন পার্লামেন্টে টেনে নিয়ে এসে তাকে একদম কাটাছিড়া করেন, আপনার লজ্জা করে না? এটা একটা প্রধানমন্ত্রী। ভারতবর্ষের খুব দুর্ভাগ্য, যেরকম একটা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষে রয়েছে। শুধু ভাঁওতাবাজি দিয়ে চলে, हम करेंगे तमुक करेंगे, हम करे, करो ना। बोलो पाकिस्तान का हमें एकदम घर में घुस के मारेगा। अरे कौन तुमको रोका है? मारो, हम लोग तो है, मारो। আসলে যে মারে না সে আগে থেকে বলে না, টেনে এক চড় মেরে দেয়, আর যে মারতে পারে না মারবো 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 করে। এ হচ্ছে নরেন্দ্র মোদীর অবস্থা। সে মারতেই পারে না, যে মারতে শান্ত যেমন মারতে পারে, যা যা করে এক থাপ্পড় মেরে দেবে। আর অন্যকে বলো মারবো কিন্তু আমরা পারবেন না মারতে। পিন্টুকে বলো না, যাবে এক চড় মেরে দিয়ে চলে আসবে। আর পাপ্পু পারে না, মুখে যত বড় বড় কথা এইরকম আছে, আগে মেরে দেবে একটা, তারপর অন্য কথা, মার আগে তারপর। পাকিস্তানকে মারবে না কেন? মেরে দাও। আচ্ছা, সিজ ফায়ার না যুদ্ধ বন্ধ, কোনটা হয়েছে? সিজ ফায়ার কতদিন চলে ভাই? 3 মাস 4 মাস হয়ে গেল, সিজ ফায়ার কোথায়? তাহলে বলুন যে যুদ্ধ বন্ধ করে দিয়েছি, বলুন আমি ভয় খেয়েছি ভাই, আমি যুদ্ধ বন্ধ করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আর আপনি একটা ভীতু লোক, আমরা তো সব জানি। আপনি যুদ্ধ বন্ধ করবেন, আপনি যে যুদ্ধ বন্ধ করবেন আমরা তো জানি। আপনি তো ভীতু লোক, আপনার দ্বারা হবে? আপনার দ্বারা কিচ্ছু হবে না, সবাই জানে। আমাদের মধ্যে সুদীপ্তদা এসছে, সুদা আসুন। গতকাল মঞ্চে সুদীপ্তদা এসছে, বসুন। গতকাল মঞ্চে মোদিজির বাঁ দিকটা যিনি ছিলেন দাঁড়িয়ে, উনি হচ্ছেন টান্টু খোর। টান্টু জানেন তো? টান্টু জানেন তো? জানিস? হ্যাঁ জানেন, কাঞ্চন জানে খুব ভালো, জানো না? হ্যাঁ তুই জানিস? বাংলা খাওয়া পার্টিকে বলে টান্টু, পাক্কা টান্টু খোর। এত বড় টান্টু খোর আর নেই, শুধু টান্টু খাচ্ছে 7:30 পর। আপনি জান না, ওই শান্তিকুঞ্জের পাশে সন্ধ্যাবেলা চাইতে ঘুরবেন, শুধু টান্টুর গন্ধ, শুধু টান্টুর গন্ধ। ও কিছু বলেছে, আমাকে তো বলতে হবে, তো টান্টু খোর একটা।
আর 7:30 8টার পরে কোনো কোচি ছেলে ওর কাছে যায় না, জানেন তো? ভয়ে কেউ যায় না। ইংরেজিতে যাকে বলে গে, হচ্ছে তাই, বুঝতে পেরেছেন? এখন আমি যেখানে গিয়ে সেখানে একটা ডিমান্ড, দাদা ওই ডায়লগটা বলুন, ওই ডায়লগ না, কোনটা, ওইটা বলুন। কিটা বলতো? শান্তির ছেলে কি করবো বলুন? ও সবাইকে বলতে শান্তির ছেলে, শান্তির ছেলে। তো আমিও একটু বলতে আরম্ভ করছি, ওটা ও হচ্ছে শান্তি কুঞ্জের শান্তির ছেলে। ঠিক বলেছি? কে কি বললো আমার কিচ্ছু এসে যায় না। আমি তো লড়াই করা লোক, চিরকালই সমালোচনা শুনেছি, আরো সমালোচনা শুনবো। কিন্তু ও যখন শান্তির ছেলে সবাইকে বলছে, ওকেও শান্তির ছেলে শুনতে হবে, ওকেও শান্তির ছেলে শুনতে হবে। যে লোক যে ভাষা বোঝে সেই ভাষাতে তাকে বোঝাতে হবে। যে লোক যে ভাষা বোঝে সেই ভাষাতে তাকে বোঝাতে হবে। অপদার্থ একটা ছেলে, আরে বাপ ছিল বলে তুই এক জায়গায় এসছিস, তা তোর কি দাম ছিল? বাপের টাকায় তো এখন তো সংসার চালাস, নিজে তো একটা পয়সা রোজগার করতে পারিস না। বাপ রাজনৈতিক জমি তৈরি করে দিয়েছে বলে রাজনীতি করছে, শুধু ভাইপোকে গালাগাল দিলে হবে? ভাই শান্তির ছেলে, হ্যাঁ? তোর বাপ ছিল বলে তবে তুই হতে পেরেছিস, না তোর কোনো হিম্মত ছিল না কোথাও। আর তারপর বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে পা ধরে পা ধরে পা ধরে পা ধরে 2014 পার্লামেন্টে আমাদের সঙ্গে গেল। তারপরে বলে না আমার আর ভাল লাগছে না, আমার আর ভাল লাগছে না, মুক্তি হতে। দিদিকে যে ধরলো, আমার আর দিদি ভাল লাগছে না, আমাকে একটা মন্ত্রী করে দিল, আপনি আমাকে নিয়ে চলুন। দিদি তাই নিয়ে এলো 2016, মন্ত্রী করলো। সবচেয়ে ভালো ভালো মিনিস্ট্রি ওকে দিল। লোক তো ব্যাটার কম নয়, মানে মুখ্যমন্ত্রী হবে। তুই জীবনে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবি না। আর অভিষেক ব্যানার্জিকে বারবার বলিস না, অভিষেক ব্যানার্জি হাঁটুর কাছে পর্যন্ত আসতে পারবি না, জেনে রাখবি। হাঁটুর কাছে আসতে পারবি না অভিষেক ব্যানার্জি। মানে গোটা বিজেপিটা হয়ে গেছে একদম পাগল ছাগলে ভর্তি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। যত পাগল ছাগল নিয়ে রয়েছে, এদের কোনোদিন কখনো দেখতে পাওয়া যায়নি, এদের কোনোদিন কখনো দেখতে পাওয়া যায়নি। আর ওর দু একটা চামচা আছে, সেই চামচাগুলো আবার বেশি গালা লাগে। ওর একটা চামচা আছে, সে আবার আমার মাথা নাড়া করে বসে আছে। তুই তো তোর নিজের জন্মেও পারবি না, তোর যদি ছেলে পুলে হয় তোর ছেলেকেও নাড়া হয়ে থাকতে হবে, জেনে রাখতে। জানি না হবে কিনা, যদি হয় তাও বললো, তাও আশীর্বাদ করবো ছেলে যেন হয়। আর মেয়ে হলে তো মাথা নাড়া করতে পারবে না। ওর আবার এখানে শ্বশুর বাড়ি, জানেন তো। যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। ভারতবর্ষ গণতন্ত্র সত্যি আজকে বিপন্ন। অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। আমি চুয়ালি এখানে আমার যদি বুকটা কাটেন না, দেখতে পাবেন এখানে সংবিধান রয়েছে। আমি সংবিধানের পূজারী, সংবিধানের ছাত্র। আমি সংবিধান নিয়ে আমার সারা জীবন চলেছে। সংবিধানের বাইরে আমি কিছু ভাবতে পারি না। সংবিধানের বিশ্লেষণ ছাড়া আমি কিছু থাকতে পারি না। হতে পারে কোথাও দু একটা ভুল টুল হতে পারে বিশ্লেষণ করতে গিয়ে, কিন্তু সংবিধানের বিশ্লেষণ নেই। আজকে ভারতবর্ষে বড় বড় কতগুলো প্রশ্ন উঠেছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কি সত্যি নিরপেক্ষ রয়েছে না থাকতে দিয়েছে? 2014 সালের পর থেকে এসে যে সমস্ত নাম পাঠানো হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জজ হতে গেলে, হাইকোর্টের জজ হতে গেলে শুধু বিজেপি পন্থী যারা, তাদের নাম শুধু স্যাংশন হয়ে আসে, বিরোধী দলের কারোর নাম কিন্তু ক্লিয়ার করে না। তাহলে আর ভারতবর্ষে কি করে তারা ইন্ডিপেন্ডেন্ট হইল? শুধু তাদের লোক দিয়ে ভর্তি করতে হবে। সুপ্রিম কোর্টের জজ করতে গেলে আগে ক্লিয়ারেন্স দিতে হয় তাদের কাছে, তবে তাদের নাম যায়। কিন্তু এ করবো কি? ভালো ভালো জজ, ভালো ভালো হাইকোর্টের জজ আজকে জজ সুপ্রিম কোর্টে যেতে পারছে না।
কারণ কেন্দ্রীয় সরকার তাদের জায়গা দিচ্ছে। তাহলে কি ইন্ডিপেন্ডেন্স? তাহলে যে ভারতবর্ষের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স রয়েছে? কেন ভারতবর্ষের প্রধান বিচারপতিকে বা অন্যান্য বিচারপতিদের কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হতে হবে? কেন হবে? ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম কাঠামো হচ্ছে জুডিশিয়ারি। সেই জুডিশিয়ারিকে ভেঙে দিলে তো আর কি থাকবে আমাদের? সেই জুডিশিয়ারিকে ভেঙে দিলে আমাদের কি থাকবে? অনেক বোল্ড জাজ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যায়, কোনো না কোনো কারণে তাদেরকে সরিয়ে যায়। কারণ কেন্দ্রীয় সরকারের মনের মতো লোক নয়, তাই জন্য। এ প্রশ্ন আমি তুলছি না, এ প্রশ্ন সুপ্রিম কোর্টের কোনো জজও তুলছে, বিভিন্ন ডিবেটে শিক্ষক জজরা তুলছে। বিচারক যখন বলেন যে রক্ষক কখনো ভক্ষক হতে পারে না, আমি মানি, আমি সে কথা মানি, রক্ষক কখনো ভক্ষক হতে পারে না। কিন্তু বিচারক কি কখনো আইনের বাইরে যে, জাজমেন্টের বাইরে যে, ওয়েল সেটেলড প্রিন্সিপালস এর বাইরে যে যখন কোনো অর্ডার দেয়, তাহলে আপনি কোন জায়গায় রইলেন? সে বিচারটা কি করবে? কি করবো? বন্ধ করবো? সেই বিচারটা তাহলে কে করবে? ভারতবর্ষের গণতন্ত্র আজকে সেই জায়গায় আটকে রয়েছে। এই গণতন্ত্রকে যারা নষ্ট করতে চাইছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আজকের প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যেতে চাইছে। ওয়ান নেশন ওয়ান ভোট ইলেকশন। ভারতবর্ষ একটাই দেশ, তার একটাই ইলেকশন হবে। হতে পারে কখন? হতে পারে কখন? ভারতবর্ষের মানুষের অধিকার, গণতন্ত্রের ক্ষমতা কোথায়? গণতন্ত্র কাদের জোরে আসে? গণতন্ত্রের ক্ষমতার মূল ক্ষমতা হচ্ছে মানুষ। সেই মানুষের অধিকারকে যখন কেড়ে নেওয়া হয়, তখন গণতন্ত্রকে খর্ব করা হয়। গণতন্ত্রকে খর্ব করা হয়। মানুষের অধিকার 5 বছরের জন্য তার সরকারকে তৈরি করেন, 3 বছরের মধ্যে নামিয়ে দেব, যবে ইচ্ছে তবে তাই করবে। প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিধানসভা যেগুলো রয়েছে, সেই বিধানসভা কি পার্লামেন্টের সাবসার্ভেন্ট? পার্লামেন্ট যা বলবে তবে বিধানসভাকে তাই করতে হবে। যেদিনকে বলবে তবে বিধানসভার ইলেকশন হবে। ইলেকশন কমিশনের হাতে প্রচুর ক্ষমতা দিয়ে দিয়েছে। এ কি করে হয়? গোটা টাক, সংবিধানের গোটা টাকে নড়িয়ে দিতে চাইছে, পুরো সংবিধানটাকে ভেঙে উড়িয়ে দিতে চাইছে, প্রেসিডেন্সিয়াল ফর্মে আজকে ভারতবর্ষকে নিয়ে যেতে চাইছে। কি হয়েছে জানো মোদীজি? আপনাকে আর আপনার লোকেরা আর সহ্য করতে পারছে না। বুঝে গেছে যে আপনার হাত দিয়ে গণতন্ত্র কিন্তু বিপন্ন হয়েছে। তাই তো মোহন ভাগবত বলেছে 75 বছরের পরে আর কারোর রাজনীতিতে থাকা উচিত না। ওটা আপনাকে উদ্দেশ্য করে বলেছে। চলে যান, এখনো সময় আছে, চলে যান। মোহন ভাগবত, যাদের করে যে আরএসএস এর দয়া দক্ষিণে ভারতীয় জনতা পার্টি আজ ক্ষমতায় রয়েছে, সেই মোহন ভাগবত বলে দিয়েছে আপনাকে আর চাই না, আপনি যান, 75-এ পা দিয়ে দিয়েছেন, বাড়ি আন, বাড়ি আন, বাড়ি আন, বাড়ি। আপনার বাজনা, বিদায় বাজনা, বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে মোহন ভাগবত। আর আমরা তো বলি যে কোনো দিনই আপনি মুখ টুকরে পড়বেন। দুটো ক্র্যাশের ওপর তো হাঁটছেন, ক্র্যাশ দুটো দেখবেন কোন দিন ধুম করে সরে গেছেন, আপনি মুখ টুকরে ভারতবর্ষের মুখে পড়বেন। এদের থেকে মুক্তি চাই। আর সিপিএম সম্বন্ধে কি বলবো? সম্বন্ধে কথা বলে, ফালতু কথাবার্তা বলে, নিজের এনার্জি নষ্ট করে। কোথাও কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। কিছু কোর্টে আছে আর এদের এই প্রেসে আছে, এর বাইরে কিছু নেই। কোর্টে আছে আর বাড়িতে আছে। এক একজন তো এক এক রকম করে শুধু। এখন আবার ওই কি বলে ফেসবুক লাইভ, এখন আবার বিক্রি করার জন্যও ডাকছে না। আমি কোনোদিন ফেসবুক লাইভে আসিনি, আমি এই প্রথম ফেসবুক লাইভে এলাম বলে বলছি। বুঝে গেছেন কে? বুঝে গেছেন? বুঝে গেছেন? জামানত বাজেয়াপ্ত করে আপনারা যাকে পাঠিয়ে দিয়েছেন হচ্ছে। দেখতে পান উড়িষ্যা কয়েকদিন আগে একটি মেয়েকে
ছাত্রীকে যৌন নির্যাতন করেছিল বলে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে নিজেকে পুড়িয়ে মেরেছে। কি উড়িষ্যার অবস্থা! আজকেও দেখুন, আজও উড়িষ্যার খবর আছে, আজকেই খবর রয়েছে যে উড়িষ্যাতে বিজেপির কয়েকটা লোক তারা যৌন নির্যাতন করেছে একটি বাচ্চা মেয়েকে। কোথায় গেল আপনার? উত্তরপ্রদেশে যান, প্রতিদিন ধর্ষণ, মহিলাদের ধর্ষণ হচ্ছে। দিল্লিতে যান, খবর কাগজ, প্রতিদিন খবর কাগজে দেখবেন 3 থেকে 4টে মেয়ে ধর্ষণ হচ্ছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার ডবল করে ধর্ষণ করছে। শুধু ভারতবর্ষ আজকে মহিলারা তারা আজকে সুরক্ষিত নয়, একদম সুরক্ষিত নয়। আমাকে তো অনেকে বলছে, দাদা আমি কি ওয়াকওভার হয়ে গেল। আমার কেন ওয়াকওভার কেন? বলে শ্রমিক বর্ষে একটা লোক যে বিজেপি সভাপতি, বাবা রে, যে জীবনে একবার মাত্র 2 বছর না 2.5 বছর জিতেছিল, আর কোনোদিন জেতেনি। ভালো ভালো বাংলায় কথা বলবে, 2-4টে আষাঢ় শ্রাবণের কবিতার কথা বলবে, আর একটু রোমান্টিজম আছে। ও আবার কি করে ভারতবর্ষ, ও আবার সভাপতি থাকবে কি করে? যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যাদের লড়াই করা ব্যাকগ্রাউন্ড নেই, তারা কি করে করবে? কেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছিল? কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে এসে বাংলার মানুষের মধ্যে বিশ্বাস জাগাতে পেরেছিল 2008-9 সালে যে হ্যাঁ, যে ইনি সেই মহিলা, ইনি হচ্ছেন সেই দলের নেত্রী, রাজনৈতিক দলের নেত্রী, যে গোটা বাংলায় ওনার সঙ্গে যদি থাকি, যদি কোনো বিপদ আপদ পড়ে, এই মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গিয়ে তাদের পাশে দাঁড়াবে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি। পশ্চিম বাংলায় যেখানে যত অত্যাচার হয়েছে, দিনে বলুন রাতে বলুন, ছুটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে। আর বিজেপি নেতারা পেশের লোকদের ডাকছে, দিকে 2টো বাইক দিয়ে দিচ্ছে। আর 2-1টা আছে তারা ওই কি বলে, মুখে ভালো করে পাউডার মেখে বড় বড় কথা বলছে। নুপুর তো বাজছি, বলেছিলাম ওকে, তোকে নুপুর করে ছেড়ে দেবো, নুপুর বাজছে, আর নুপুরেও থাকবে না, নেই কোথাও। এ বাংলার মাটি, এ বাঙালির মাটি। বাঙালি জানে, বাঙালি সচেতন বাঙালি। এখানে হিন্দু মুসলিম লাগিয়ে দিয়ে কিছু, ওনার একটাই স্বপ্ন, কোন মতে যদি হিন্দু মুসলিম লাগিয়ে দিতে পারি নির্বাচনের আগে, হিন্দু মুসলিম লাগিয়ে দাও, 3 থেকে 4 লাখ ডেড বডি পড়ুক, রক্তে ভেসে যাক গোটা বাংলা। আর সেই বাংলায় রক্তের উপর দিয়ে হাঁটতে যে ডেড বডির উপর দিয়ে হাঁটতে যে উনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন, ওনার এটাই স্বপ্ন। এর বাইরে ওনার কিছু নেই, ওনার কোন এজেন্ডা নেই, কোন রাজনৈতিক কথা নেই। ও রাজনৈতিক কথা একটাই, হিন্দু মুসলমান, কোন রকম একটা রাইট লাগিয়ে দাও। আর আমিও পশ্চিম বাংলার মানুষের কাছে অনুরোধ করে যাব, বাংলার 16 জন মানুষ, রামকৃষ্ণদেবের বাংলা, স্বামী বিবেকানন্দ বাংলা, নেতাজির বাংলা, নজরুলের বাংলা, এই বাংলায় হিন্দু মুসলমান একসঙ্গে থাকবে। যারা ভাঙতে আসবে তাদের হাত ভেঙে ভাঙিয়ে দিবে। এ বাংলায় কোনো ভাগাভাগি হবে না। আমরা যে মায়ের ভক্ত রে, আমরা মায়ের লোক। যদি ভগবানের মধ্যে কোনো লবি হয় না কখনো, মায়ের লবি, শ্রীরামের লবি, আমি বাবা মায়ের লবি দিল। বলা যায় না কোনদিন লবি হলো, তা আমি কিন্তু মায়ের লবির লোক, আমি মায়ের ভক্ত লোক। মা আমাকে শেখায়নি, মায়ের কাছে শিখেছি অনেক, যে মা জন্ম দিয়ে পালিত করেছে, বলেছিল কোনো মানুষের মধ্যে ভেদাভেদ দেখবে না। মা আজ নেই, তো মায়ের কথা বলি কি করে? কোনো মানুষের মধ্যে ভেদাভেদ দেখতে হয়, মানুষকে নিয়েই চলা, তবেই না রাজনীতি। আমি যে জীবনে কোনোদিন শুনিনি এরকম, এমন কোন চিন্তা ভাবনার কোন রাজনীতিবিদ
নেতা হয়, স্বপ্ন দেখে মুখ্যমন্ত্রী হওয়ার, সে মানুষের মধ্যে মানুষকে ভেদাভেদ করে রাজনীতি করতেছে। এই একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া করতে পারবেন না, পারবেন না। আর বলে গেছেন না শ্রীরামপুর পার্লামেন্টে আমি কোথায় কোথায় হারি, আমি তো কিছুই জানি না, গর্ধব আমি, পড়াশোনা নিয়ে অশিক্ষিত ছাগল একটা, অশিক্ষিত ছাগল আপনি। শ্রীরামপুর পার্লামেন্টের 7টা বিধানসভায় আমি জিতেছি, 7টা বিধানসভায় জিতেছি। বলুন আপনারা এখানে কে কে হিন্দু আছেন, বলুন, হাত তুলুন, কতজন হিন্দু আছেন দেখি, হাত তুলুন, হিন্দুরা কারা আছেন, হাত তুলুন, হিন্দুরা কারা আছেন, হাত তুলুন, হিন্দুরা কারা আছেন। ওই শুভেন্দু দেখে যা, হিন্দুতে রক্তভর্তি এখানে রয়েছে, গোটাটাই হিন্দু রয়েছে। তোকে চ্যালেঞ্জ দিলাম, তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর পার্লামেন্টের কোন বিধানসভা থেকে দাঁড়াবি, দাঁড়া, হারিয়ে ভোট করে, হারিয়ে তোকে ভোট করবো। মমতা ব্যানার্জির সঙ্গে কিসের চ্যালেঞ্জ দিচ্ছিস? আগে কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ গ্রহণ কর। কত বড় বাপের বেটা তুই দেখতে চাই আমি। তুই যে বলিস মোদির বাচ্চা, আপনারা দেখা যাবে তুই শিশিরের বাচ্চা না মোদির বাচ্চা। আয় লড়ে শ্রীরামপুর পার্লামেন্টে কোন বিধানসভায় লড়বি তুই, কোন হিন্দু সব জায়গা তুই বাঁচবি দেখে নেবো তোকে আমি। পুরো প্যাক করে পাঠিয়ে দেবো, পুরো প্যাক করে পাঠিয়ে দেবো। শোনা বলে দিচ্ছি, যাকে যা ভাষায় বলবি বলবি, কল্যাণ ব্যানার্জিকে যদি বলেছিস একটা বললে 10টা খেতে হবে। আমি তোর মতো বড় লোকের বেটা নই রে, আমি তোর মতো বড় লোকের বাপের জমিতে আমি রাজনীতি করিনি। আমার নাম কল্যাণ ব্যানার্জি, বাঁকুড়া থেকে এসে লড়াই করে আমি পশ্চিম বাংলার বুকে উঠেছি, আমার হিম্মতে আমি উঠেছি, তোর মতো নয় আমি, তোর মতো আমি চাট্টুকর নই। বাংলা খাওয়া পার্টি নিজের সিকিউরিটি পর্যন্ত সুইসাইড করতে হয়েছে জানেন। 7:30 8টার পর কোন ছেলে ওর কাছে যেতে পারে না। আর তোর মতো অশিক্ষিত, তোর মতো অশিক্ষিত নয়, তবে হ্যাঁ তোর মতো ম্যানিপুলেশন করতে আমি পারি না। প্রথমে মাছ নিয়ে ঢুকিস, কাঁচের মাছ, দিঘার মাছ, এই মাছ দাদা ওই মাছ দাদা, চলে যাস, নামগুলো আর বলছি না, সব বুঝে নেবেন। কিন্তু সেই মাছ নিয়ে ঢুকে সম্পর্ক তৈরি করিস, এই তো তোর ক্যালিভার। চলে আসছিলাম শুভেন্দু অধিকারী কোন পার্লামেন্টে আমি দেখবো। আমি বলেছিস না আমি শ্রীরামপুরে কোন জায়গা থেকে হারি, গর্ধব একটা, পড়াশোনা করিস না, না পেয়ে যা ইচ্ছে তাই বলিস, দেখি কোন জায়গা থেকে। আমাকে কিন্তু আমি বলি না, আমার পিছনে লাগলে কিন্তু আমি ছাড়ি না, এটাই হচ্ছে। আর এই শ্রীরামপুর পার্লামেন্টের মধ্যে জেনারেল শুভেন্দু অধিকারী, এই শ্রীরামপুর পার্লামেন্টের মধ্যে যত তৃণমূল কংগ্রেস ওয়ার্কাররা আছে না, তারা আমাকে দাদার মতো, তারা আগলে রাখে আমাকে। শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ আমাকে আগলে রাখে রে। তুই হরিদাস পাল কে, তোর নরেন্দ্র মোদী কে, কিচ্ছু করতে পারবি না। পারলে মোদীকে আর অমিত শাহকে বলবি শ্রীরামপুরে বাড়ি আগে করে রাখতে, দেখি তোকে কেমন যেতে পারে। আমি দেখতে চাই, আমিও দেখতে চাই, পাক্কা হালকা করে ছেড়ে দেবো। ন্যাংরা আম দেবেন, ন্যাংরা আমটা ফ্রিজের মধ্যে রাখবেন, একদিন পর ফ্রিজ থেকে বার করবেন, ছড়ে দেবেন, ট্যাক 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 করে কেটে যাচ্ছে। আর জানেন ওই রকম ভাবে রাজনৈতিক ভাবে ট্যাক 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 করে কেটে দেবো, যদি শ্রীরামপুর পার্লামেন্টের কোনো বিধানসভা জায়গায় বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ দিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। এর আগেও ডোমজুড়ে অনেকক্ষণ বলেছি, ক্লান্তও হয়ে যাচ্ছে। আরো ভালো আছে তো, সব ঠিক আছে? আরো টেক গুড, থ্যাংক ইউ।
যে সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই যে দেখা হয় সবাইকার সঙ্গে আপনাদের, এটাই তো ভালো লাগে। আর কি আছে? জীবন তো অনেকটাই কাটিয়ে নিয়ে এসেছে। যে কটা দিন থাকবো সবাইকার ভালোবাসার মধ্যে দিয়ে থাকবো, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা। ভগবানের কাছে একটাই প্রার্থনা, যতদিন তুমি রাখবে রাখো, আমার কোনো আপত্তি নেই। কাল বললো কালো চলে যেতে পারি, কোনো আপত্তি নেই, আমার কোনো মায়া নেই। কিন্তু যতদিন থাকবো যেন মানুষের ভালোবাসার মধ্যে থাকি, এইটুকুই শুধু সকলের প্রার্থনা। যাদের ঈশ্বর উদ্দেশ্য ক্ষমা রূপেণ সমস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী ঈশ্বর উদ্দেশ্য শক্তি রূপেণ সমস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী ঈশ্বর উদ্দেশ্য ভক্তি রূপেণ সমস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মোদিজি মাঝে মাঝে আমার কাছেও আসবেন, কয়েকটা মায়ের মন্ত্র কিন্তু আপনাকে শিখিয়ে দেবো। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।